বাংলাদেশের স্বার্থবিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায়, বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা পুরস্কার প্রদান, বেগম জিয়া পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান। 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ মন্ত্রিসভায়। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে ছুটি ঘোষণা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লাইন কমছেই না, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ফুয়েল পাস ছাড়া আর অকটেন দেওয়া হবে না, সাব জানালো ফিলিং স্টেশনগুলো। কৃষক কার্ড ধারণার প্রশংসায় অর্থনীতিবিদরা। কাজে লাগিয়ে কৃষিতে বিপ্লব আনা সম্ভব, মধ্যস্বত্ব ভোগীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 15 জন ব্যক্তি ও 5টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার দিয়েছে সরকার। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে এবছরে মনোনীতদের পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওসমানের স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরণোত্তর পদক গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। তিনি দাদুর পদক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর হাত থেকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য। মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, সমাজসেবায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ও মেহেরিন চৌধুরী, সংস্কৃতিতে বশির আহমেদ এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমানকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার প্রাপ্তদের মধ্যে আরও আছেন বিজ্ঞান প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহুরুল করিম, সংস্কৃতিতে হানিফ সংকেত, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, সমাজসেবায় সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর এম.এ. রহিম, অধ্যাপক সুকমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে মুকিত মজুমদার বাবু। 5টি প্রতিষ্ঠান এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ, পল্লী উন্নয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF, জনসেবায় SOS শিশুপল্লী ও গণস্বাস্থ্য কেন্দ্র পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সেই কথা স্মরণ করেই বলতে চাই, আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বাংলাদেশের বর্তমানে এক বিশাল সংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। কর্মক্ষম এই জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান তৈরির এই মুহূর্তে হচ্ছে বড় চ্যালেঞ্জ। শুধু অর্থনীতি নয়, ফ্যাসিবাদী শাসন আমলে আমাদের শিক্ষা ব্যবস্থাও বিপর্যয়ে নেমে এসেছিল। এমনকি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরেনি দুঃখজনকভাবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং অবশ্যই কর্মমুখী করতেই হবে। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার 1977 সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 বিনিয়োগ সহজীকরণে একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বৈঠকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, যা বেসরকারি বিনিয়োগের মাধ্যমে করা হবে মর্মে একটি খসড়া কমিটি করা হয়েছে। এছাড়া 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি ছুটি ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ। এছাড়া 6 জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস ঘোষণা করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ও ভোগান্তির পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। তেল নিতে এসে কর্মঘণ্টা নষ্ট হওয়ায় অনেকের আয় রোজগারও কমে গেছে। আর ফিলিং স্টেশনের পক্ষ থেকে বলা হচ্ছে ফুয়েল পাস ছাড়া আর অকটেন দেয়া হবে না। সৈকত সাদিকের প্রতিবেদনে বিস্তারিত। তীব্র গরম, দীর্ঘ লাইনে মোটরসাইকেল রেখে কোথাও যাওয়ার সুযোগ নেই। সামনের মোটরসাইকেলটা একটু অগ্রসর হলে নিজেরটাও ঠেলে ঠেলে সামনে এগোচ্ছেন। সপ্তাহের শেষ দিন এভাবেই তেলের জন্য ফিলিং স্টেশনে 5-6 ঘন্টা ব্যয় করতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। ফজরের নামাজ পড়ে তারপর লাইনে দাঁড়িয়েছি, তারপর এই 12টার দিকে এসে লাইন পেলাম। অলমোস্ট 7-8 ঘন্টার মতো লাইনে থাকতে হলো। তারপরেও লাইনে নানা বিশৃঙ্খলা আছে। টাউন হলে প্রথমে লাইন ধরছি, এখানে আসতে আসতে এখন বাজে 1:45, আর হয়তো আধা ঘন্টা 40 মিনিট লাগবে নিতে। তাহলে এই যে সময় চলে গেল এবং রোদ্রে কষ্টে সকালে নাস্তা করে নেই। মোটরসাইকেলে পাঠাও চালকদের দুর্ভোগ কিছুটা বেশি। জ্বালানি সংগ্রহে এই ভোগান্তিতে বেশ বিপাকে পড়েছেন তারা। তেল নিতে এত সময় ব্যয় হয়, কমে গেছে রোজগার। এখনো মনে করেন যে একটা টিপ মারতে পারিনি, তাহলে এখন বুঝতেই পারতেছেন কি অবস্থা হবে। আমরা তো পাঠাবো, তাহলে আমাদের যদি 7.5 ঘন্টা সময় লাগে, দিন তো পার হয়ে গেছে। তাহলে আমরা যদি সারাদিনে একবার তেল নিই, তাহলে আমাদের তো কাজের সময় থাকে না। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে তেল বিক্রি চালু হয়েছে। এই পদ্ধতিতে 1000 টাকার তেল কেনার সুযোগ থাকলেও অনলাইনে দেখা দিয়েছে সার্ভার জটিলতা। এখন ফুয়েল পাস ছাড়া দিবে না, তো দেখা যায় অধিকাংশ মানুষের এখন ফুয়েল কার্ড হয় না এখনো। আবার বিশেষ ফুয়েল কার্ডের ক্ষেত্রে জটিলতা হচ্ছে ঢাকা মেট্রোর বাইরে অন্য কোনো বিভাগের গাড়ি রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। মোটরসাইকেল চালকদের চেয়ে বেশি ভোগান্তির শিকার হন প্রাইভেট কার চালকরা। কেউ কেউ মধ্যরাত থেকেই লাইনে দাঁড়ান গাড়ি নিয়ে। গতকালকে আমরা ছিলাম প্রায় শিয়া মসজিদের ওইখানে সিরিয়াল মোহাম্মদপুর, ওখান থেকে সিরিয়াল কাটতে কাটতে সারা রাত্রে আমরা ওইখানে এসে আপনার এই মাথায় এসে বসেছি রাস্তার। তারপর ওইখান থেকে শুনি যে সকালে তেল নাই। খাওয়া দাওয়া তো করতে পারি না, গাড়ি সিরিয়াল তো যাবো কিভাবে। তেল বিক্রি স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হচ্ছে ফিলিং স্টেশনের লোকদেরকে। তারা বলছেন সব নিয়ম মেনে তেল দিয়ে যাচ্ছেন, তবে আগের চেয়ে সরবরাহ কমে যাওয়ায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী তারা তেল দিতে পারছেন না। তেল আগে থেকে অনেক কম দেয়, ঠিক আছে, তো ওই অনুযায়ী আমরা তেল দিচ্ছি বিনা অনুযায়ী। প্রাইভেট গাড়িগুলা 2000 টাকা তেল দিচ্ছি সিসি বুঝা। এদিকে পাম্পগুলোতে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা রোধে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ফুয়েল পাস ছাড়া শুক্রবার থেকে তেল দেয়া হবে না, এমন ঘোষণাও দেয়া হয়েছে পাম্প থেকে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। কৃষকের জীবনমান উন্নয়নের পাশাপাশি কৃষিকে বাণিজ্যিকীকরণে কৃষি কার্ড এক যুগান্তকারী পদক্ষেপ। একই সঙ্গে কৃষি সংক্রান্ত সকল তথ্য এই প্রক্রিয়া সংরক্ষিত থাকবে বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদরা। তবে এর প্রকৃত সুফল পেতে বাস্তবায়নে সুশাসন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মামুন আবদুল্লাহর রিপোর্ট। দেশের 70% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। দেশের মোট শ্রমশক্তির প্রায় 41% সরাসরি এ খাতের সাথে সম্পৃক্ত। তবে মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে কৃষির অবদান 13 থেকে 22%। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কৃষকের অবদানকে স্বীকৃতি দেওয়ার, একই সাথে প্রান্তিক পর্যায়ের কৃষকদের সর্বোচ্চ সহযোগিতা করার। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার 2 মাসেরও কম সময়ের মধ্যে দেশে চালু হলো কৃষক কার্ড। বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের হাতে এই কার্ড তুলে দেন। আমরা নির্বাচনের পূর্বে আমরা দেশের মানুষের কাছে যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, তার মধ্যে এই কৃষক কার্ডের প্রতিশ্রুতি ছিল। অর্থনীতি বিশ্লেষকরা কৃষি কার্ডকে কৃষি রূপান্তরের মাধ্যম হিসেবে দেখছেন। বলছেন এর মাধ্যমে দেশে কৃষি বিপ্লব ঘটানো সম্ভব। আজকের যে সূচনা হলো, এটা ভবিষ্যতে আপনার গ্রামীণ অর্থনীতি এবং কৃষকের জীবনমান উন্নয়নে, তার ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিতে, কৃষি ভর্তুকি, নানাভাবে প্রযুক্তি হস্তান্তর, সব কিছুতেই এটা একটা ভবিষ্যতে একটা ভালো কিছু হবে। এই ভাবনাটাই
আমাদের কৃষিকে ঘিরে যে আমাদের অর্থনৈতিক রূপান্তর করা যে সম্ভব প্রয়োজন, সেই ভাবনার জায়গাটা এই কৃষক কার্ডের মধ্য দিয়ে প্রসারিত হয়েছে। কৃষিকে কিন্তু আমরা বাণিজ্যিক কৃষিতে পরিণত করতে পারিনি, সেটার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হচ্ছিল এই ধরনের মানে ফাইন্যান্সিয়াল যে ইস্যুটা বা এ ধরনের যে কারণ এই কৃষক কার্ডের কিন্তু আমরা যদি চিন্তা করি এটাকে এই 10টি যে সুবিধার কথা বলা হয়েছে, এই 10টি সুবিধাকে আপনি যদি কনভার্ট করেন তাহলে এটা কিন্তু আসলে এটা একটা বাণিজ্যিক মানে কৃষককে আর্থিকভাবে সহায়তা করা। তবে কৃষি কার্ড বিতরণ ও এর সঠিক ব্যবহার না হলে সরকারের লক্ষ্য উদ্দেশ্য ব্যাহত হওয়ার শঙ্কাও করছেন কৃষি অর্থনীতিবিদরা। স্থানীয় অনেক ব্যক্তি যারা আছে তাদের প্রভাব খাটিয়ে সাদাকে বাদামি বলে চালাতে চায়, যাতে এগুলোর প্রভাবে কাঙ্ক্ষিত সুবিধাপ্রাপ্ত প্রকৃত ব্যক্তি যাতে পায় সেই দিকটা বিবেচনায় রেখে এটা কাজ করতে হবে। কৃষকের যে ডেটাবেস তৈরি হবে এই জায়গায় যাতে কোনো ধরনের কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকে, এই জায়গায় যাতে কোনো ধরনের কোনো করাপশন তৈরি না হয়, যাতে কৃষককে এনলিস্টেড করার জন্য তাদেরকে টাকা দিতে না হয় কাউকে। কৃষি থেকে যে চলে যাচ্ছে অর্থের অভাবে, তাহলে সেটা কিন্তু হবে না, সেটা হওয়ার সুযোগ নেই যদি এটাকে সঠিকভাবে বাস্তবায়ন করা যায়। এই কার্ডের সুফল ঘরে তুলতে মধ্যস্বত্বভোগীরা যাতে কোনোভাবেই এর সাথে জড়িত হতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এবার শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি স্প্রিং মিটিং অফ IMF অ্যান্ড WBG বিশেষ সংবাদ। মূলধন সংকটে ভোগা রুগ্ন ব্যাংকগুলোকে অর্থ দিতে রাজি হয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল কর্পোরেশন IFC। সেই সঙ্গে সরকারি বেসরকারি ও আর্থিক খাতগুলোকে অর্থ সহায়তা দিতেও রাজি হয়েছে। IMF এর বসন্তকালীন সভার তৃতীয় দিন শেষে সব তথ্য জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। বিশ্বব্যাংক ও IMF এর বসন্ত সভার তৃতীয় দিনে বাংলাদেশের জন্য বড় সুখবর বয়ে আনল বাংলাদেশের প্রতিনিধি দল। এদিন আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জেপি বার্গান সহ বেশ কয়েকটি বৈঠক করে প্রতিনিধি দল। বৈঠকে আমেরিকা ইরান যুদ্ধের প্রভাব বাংলাদেশের উপর কমাতে অর্থনৈতিক বেশ কিছু আশ্বাস পেয়েছে বাংলাদেশ। মূলধন খরায় ভোগা ব্যাংক, সরকারি প্রকল্প, বেসরকারি সংস্থা ও অর্থনৈতিক সেক্টরগুলোকে মূলধন দেওয়ার আশ্বাস দিয়েছে IFC। এছাড়া প্রবাসীদের দক্ষ হিসেবে গড়ে তোলা, দেশে কর্মসংস্থান তৈরিতে বিশ্বের বিভিন্ন সংস্থার সহায়তা দেবে এমন আশ্বাস দিয়েছে প্রতিনিধি দলের সদস্যরা। দিন শেষে তৃতীয় দিনের অর্জন নিয়ে কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। জানান, IFC বড় ধরনের ঋণ সহায়তা দেবে। ঋণে করা সরকারি বিভিন্ন প্রকল্প মুক্ত করতে পাশে থাকবে IFC। মাধ্যমে যে একটা লিকুইডিটি ওরা এখানে ব্যাংকে ঢুকাবে, এটা আবার আপনার প্রাইভেট সেক্টর, ব্যক্তি খাতের কাছে এই লোনগুলো যাবে। এখন এই যে বাংলাদেশে একটা তারল্যের সংকট সৃষ্টি হচ্ছে, এটার একটা বড় সমাধান এই IFCর এই উদ্যোগের মাধ্যমে একটা অনেকটা সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি। অর্থনীতির অন্যতম মানদণ্ড শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে জেপি মর্গান। পরামর্শের পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছে খোদ অর্থমন্ত্রী। বিএনপির মেইন উদ্দেশ্য হচ্ছে জব ক্রিয়েশন, কর্মসংস্থান। সব কিছু কর্মসংস্থানকে মাথায় রেখে সব প্রোগ্রামগুলো কর্মসংস্থান ছাড়া কোনো প্রোগ্রাম আমরা নিতে যাব না। আমরা যেই বিনিয়োগগুলো হবে এখানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট থাকতে হবে, ভ্যালিউ ফর মানি থাকতে হবে, জব ক্রিয়েশন থাকতে হবে, এনভায়রনমেন্টাল কনসিডারেশন থাকতে হবে। গদবাঁধা নিয়মে দেশের অর্থনীতি আর পরিচালিত হবে না বলেও জানান মন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত 2টি বসন্তকালীন বৈঠকে বিশ্বব্যাংক এবং IMF জানিয়ে দিয়েছিল গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো ধরনের অর্থ ছাড় করবে না তারা। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের দায়িত্ব নিয়েছে বিএনপি। আর এবারের এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং বিশ্বব্যাংক এবং IMF-এর কর্মকর্তাদের সাথে বৈঠকে তারা জানিয়েছে যে বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডে পাশে থাকবেন তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় জোট। 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত টানা 15 দিনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, 18 এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 25 এপ্রিল দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। আর 2 মে প্রতিটি জেলায় 11 দলীয় জোটের উদ্যোগে গণমিছিল হবে। এছাড়া মাঝের দিনগুলোতে বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সেমিনার ও লিফলেট বিতরণ করা হবে। সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণরায় বাস্তবায়ন করা হয়নি, বরং সরকার বিপরীতমুখী অবস্থান নিয়েছে। যে দেশে গণতন্ত্রের জন্য দীর্ঘ 17 বছর লড়াই হয়েছে, সেখানে কেন সংস্কৃতির চর্চা করা যাবে না, এমন প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, কেন মাজারের পীরকে হত্যা করা হবে? এসব করলে গণতন্ত্রের জায়গা থাকবে না বলে আশঙ্কা তার। সন্ধ্যায় সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির নাট্যশালায় পয়লা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী কথা বলেন। তিনি বলেন, দেশে সংস্কৃতি বিকশিত হচ্ছে না। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ইংরেজি স্কুলগুলোতে শেখানোই হয় না বাংলা সাল ও মাসের নাম। গ্রামেও একই অবস্থা। এই ভুলের মধ্যে চলতে থাকলে বাংলা রীতিরীতি হারিয়ে যাবে। জাতীয়ভাবে সংস্কৃতি চর্চা চালুর পরামর্শ রুহুল কবির রিজভী বলেন, ধর্মের দোহাই দিয়ে সংস্কৃতিকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয় বলেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বিবিক্রম। বরিশাল নগরীর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে বলেও আশা তার। এ সময় বরিশালে কাটানো সময়গুলো স্মৃতিচারণ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, সমাজে কেউ কারো উপরে বা নিচে নয়, সকলেই সমান। রাজধানীর টিকাটুলির বাড়িতে শ্রী শ্রী স্বামী ভোলানন্দ গিরি মহারাজের 98তম তিরোভাব তিথি উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনায় তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন ধরে আশ্রমটি অবৈধভাবে দখল করে রেখেছে কিছু সুবিধাভোগী। তাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। বলেন, দ্রুততা ছেড়ে না দিলে বেআইনি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনপ্রতিনিধি ও এলাকার সন্তান হিসেবে সাম্য ও সমান অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন ইশরাক হোসেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী ভোলানন্দ গিরি আশ্রমের অধ্যক্ষ মহাস্বামী উত্তমাশ্রমানন্দ গিরি মহারাজ। এ সময় আর উপস্থিত ছিলেন ব্যারিস্টার তাপস চন্দ্র মজুমদার, অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের সমান অধিকার রয়েছে। এই রাষ্ট্রের প্রতি আমাদের সকলের সমান দাবি রয়েছে এবং সুবিচার পাওয়ার সমান অধিকার রয়েছে। দল, মত, ধর্ম, বর্ণ, সকল শ্রেণী পেশার মানুষ সবাই নির্বিশেষে সকলে আমরা বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক এবং আমরা সকলেই সমান। কেউ কারোর উপরে নয়, কেউ কারোর নিচে নয়। আপনাদের পাশে যে জায়গাটি রয়েছে সম্পত্তি, আমি আপনাদেরকে অভয় দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, আপনাদের জায়গা আপনারা এখনই চাইলে এই যে এই পর্দাটা সরাই নিয়ে আপনাদের জায়গা আপনারা নিয়ন্ত্রণে নেন। নিজ দেশ মিয়ানমারে অধিকার নিয়ে ফিরে যাওয়ার দাবিতে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে রোহিঙ্গারা। দেশে ফিরে যাওয়ার দাবিতে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে কুতুপালং 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মানববন্ধন ও পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে রোহিঙ্গারা জানান, 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিলেও গত 9 বছরে নিজ ভূমিতে তাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি। তারা জানান, আরাকান রাজ্যে নিজেদের অস্তিত্ব রক্ষায় দীর্ঘকাল ধরে সংগ্রাম করে আসছেন রোহিঙ্গারা, যেখানে একটি পক্ষের হয়ে নেতৃত্ব দিয়েছেন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনি। তাকে ছাড়া সদস্য ফেরার আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাওয়া কঠিন। এ অবস্থায় তার মুক্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে। 1.5 বছর ধরে বন্ধ রয়েছে সুনামগঞ্জের 3টি বর্ডার হাট। বাংলাদেশ ভারত সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে স্থাপিত এসব হাটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি করতেন দুই দেশের নাগরিকরা। হাটগুলো বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশেরই সাধারণ মানুষ। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হিলালের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য কেনাবেচার জন্য দুই দেশ মিলে সীমান্তে নতুন এক ব্যবসা কেন্দ্র চালু করে, যার নাম দেয়া হয় বর্ডার হাট। এই কার্যক্রম শুরুর পরই সীমান্তবর্তী জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে দ্বিপাক্ষিক এই উদ্যোগ। সীমান্তের ৫ কিলোমিটারের মধ্যে বসবাসরত জনগণ এই হাটে কেনাবেচা করার সুযোগ পান। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর একতরফাভাবে বর্ডার হাটগুলো বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর বিগত ১.৫ বছর ধরে বন্ধ রয়েছে জেলার ৩টি বর্ডার হাট। রোজগার নাই, রুজি নাই, দোকানপাট দিয়ে রুজি করতেছি, বালা চলতেছি, অন্ত হে চলা নাই। আজকে গত ১.৫ বছর ধরে বদ্ধ। মনে করেন এই এলাকার মানুষের সবজি টবজি নিয়ে কিছু মনে করেন সস্তা দামে বিক্রি করার লাগে বাজারও, আর এই বাজারটার মধ্যে বেচলে মনে করেন মোটামুটি আমরা একটা লাভ হয়েছি। তো অন্য অন্য ক্ষেত্রে খামারে কাজ করছি, এখন বড় হাট যখন হয়ে গেছে তো বিষয় আমরা একটা ব্যবসা বাণিজ্য একটা যোগিতা দিছি। তো যোগ হওয়াতে আমরা একটা বেশ ভালো সুন্দর একটা আমরা পরিবার নিয়ে আমরা ভালো সুন্দরভাবে আমরা চলতে পারছি। তো এখন বড় হাট যখন বন্ধ হয়ে গেছে তো এখন আমরা একটা খুব একটা অনেকটা অসুস্থর মতন একটা বেমারি মানুষের মতন হয়ে গেছে। বাজার খুললে তো আমরা লাগে ভালো হতো, সবার জন্যই ভালো, খালি আমরার জন্য নেব না। ওখানে কি কইরা চলুম, আমরা গরিব মানুষ, বর্ডার হাট না খুললে আমরা চলাটা বড় কঠিন। এদিকে হাটগুলো চালুর ব্যাপারে এখনো বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোনো ধরনের নির্দেশনা দেয়া হয়নি বলে জানান জেলা প্রশাসক। একপাক্ষিকভাবে কোনো ধরনের নোটিশ না দিয়ে বন্ধ করে দিয়েছে, এখনও সেই অবস্থায় আছে। আর আমাদের সরকারের তরফ থেকে এই হাটগুলা খোলার ব্যাপারে আমাদের কোনো সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয় না। যদি সরকার আমাদের বলে, যদি নির্দেশনা দেয়, তাহলে পরে আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারি। জেলার সদর উপজেলার ডলুরা, দোয়ারা বাজারের বাগানবাড়ি ও তাহিরপুরের লাওয়েরগড় এলাকার বর্ডার হাট শিগগিরই চালুর দাবি সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্রিকেট প্রসঙ্গ। আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। মিরপুর স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে প্রথম ম্যাচ। হোম সিরিজের সাফল্য নিয়ে আশাবাদী টাইগার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। সিরিজ জয়ের লক্ষ্য কিউই অধিনায়ক টম লাথামের। মানিক মাহমুদের রিপোর্ট। সবশেষ দুই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে সুদিন ফেরাতে আত্মবিশ্বাসী টাইগাররা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য চৈত্র বৈশাখের তপ্ত রোদে কঠোর অনুশীলন করেছেন মিরাজ, শান্ত, তাসকিনরা। হোম অফ ক্রিকেটের সবুজ গালিচায় ব্যাটিং বোলিংয়ে পরীক্ষার অপেক্ষায় সিমন্সের শিষ্যরা। ২০২৭ বিশ্বকাপের জন্য উপযুক্ত দল গঠনের প্রক্রিয়ায় জাতীয় দলের ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দেওয়ার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। বিসিবির লম্বা রেসের ঘোড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব তার কাঁধে। আগের দুই সিরিজের ধারাবাহিকতা বজায় রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে সতীর্থদের কাছ থেকে সেটা চান তিনি। আমরা অবশ্যই প্রপার ক্রিকেট খেলতে চাই, আর আপনি যদি দেখেন আমি অবশ্যই এজ এ ক্যাপ্টেন হিসেবে চাবো ব্যাটসম্যানরা অনেক বেশি রান করুন এবং টপ অর্ডার থেকে রান করুন, মিডল অর্ডাররা যেন ফিনিশটা ভালো করুন এবং পেস বোলাররা ৫ উইকেট পায়। ২৭ সালের ওয়ার্ল্ড কাপ অবশ্যই এটা একটা প্রসেসের ব্যাপার এবং লং টাইমের ব্যাপার, এবং ওই পর্যন্ত যেতে গেলে কিন্তু আপনার প্রসেসটা মেনটেন করতে হবে। ওপেনিংয়ে আপাতত সাইফ হাসান ও তানজিদ হাসান তাইমের ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। একাদশে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। স্টার্টটা খুব ইম্পর্টেন্ট এবং টার্গেটটা ওইভাবে লক্ষ্য করে সেট করা উচিত না, যেহেতু আমাদের 3টা ম্যাচ আছে। সো সিরিজ ওয়াইজভাবে আমাদের ফার্স্ট ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব ফার্স্ট ম্যাচটা ভালো ক্রিকেট খেলে উইন করার জন্য। একটা ব্যাটসম্যানকে একটা এনাফ সুযোগ দেওয়া উচিত আমার কাছে মনে হয়, যে একটা ব্যাটসম্যানের জন্য 1-2টা ম্যাচ আমার কাছে মনে হয় না এটা একটা সুইটেবল। নিউজিল্যান্ডের এই দলটির অধিনায়ক টম লাথামের সাথে হেনরি নিকোলাস ও উইল ইয়াংয়ের জাতীয় দলের জার্সিতে বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে। তবে নিক কেলি, ড্যান ক্লেভার, ডিক্স ফক্সক্রফট, আদিত্য অশোক, জেরেন লেনক্সরা এই দলের হয়ে সিরিজ খেলে গেছেন। অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে গড়া কিউই দলটির জন্য বড় চ্যালেঞ্জ প্রচণ্ড গরম। অধিনায়ক লাথামের চোখে নিজেদের মাঠে কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ। দলের সবারই মূল লক্ষ্য সিরিজ জেতা, তবে আমরা জানি সেটা করতে হলে আমাদের অনেক কিছুই করতে হবে। এখানে কিছুটা গরম কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে 100 ওভারের জন্য আমরা প্রস্তুত থাকার চেষ্টা করছি। বাংলাদেশ কোয়ালিটি সম্পন্ন দল, এই কন্ডিশনে তারা বেশ কঠিন দল। 2027-এর 31 মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলির নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র্যাঙ্কিংয়ের সেরা 8 দল সরাসরি খেলবে বিশ্বকাপে। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার লক্ষ্য বাংলাদেশের।
সে লক্ষ্যে র্যাঙ্কিংয়ের 9-এ থাকা বাংলাদেশ র্যাঙ্কিংয়ের 2-এ থাকা নিউজিল্যান্ডকে হারাতে পারলে রেটিং পয়েন্ট বাড়বে টাইগারদের, আর রেটিং পয়েন্ট বাড়লে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে বাংলাদেশের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা। ক্রিকেটের আরও খবর। দেশের ক্রিকেটের সাবেক ও বর্তমান জাতীয় দলের অধিনায়কদের হাতে ক্যাপ্টেন্স কার্ড তুলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের অধিনায়কদের সম্মান জানাতে এই উদ্যোগ। বৃহস্পতিবার এক আয়োজনে সাবেক অধিনায়কদের হাতে তুলে দেওয়া হয় ক্যাপ্টেন্স কার্ড। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে যারা অধিনায়কত্ব করেছেন তাদের সবাইকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। এই ক্যাপ্টেন্স কার্ড নিয়ে আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বিপিএল যে কোনো ইভেন্টে স্টেডিয়ামে যেতে পারবেন সাবেকরা। এছাড়া এই কার্ডধারী কেউ অসুস্থ হলে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বিসিবির মেডিকেল টিমে সেবা পাবেন। 27 জন পুরুষ অধিনায়ক এবং 5 নারী অধিনায়ক পেয়েছেন বিশেষ এই কার্ড। অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে আমিনুল ইসলাম বুলবুলকে ফোন করেও পাননি বিসিবি সভাপতি তামিম ইকবাল, বলেন তার নাম্বার ব্লক করে রেখেছেন বুলবুল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বাংলাদেশের স্বার্থবিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায়, বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা পুরস্কার প্রদান, বেগম জিয়ার পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান। 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ মন্ত্রিসভায়। 7 নভেম্বর বিপ্লব সংহতি দিবসে ছুটি ঘোষণা। রাজধানী ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লাইন কমছেই না, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ফুয়েল পাস ছাড়া আর অকটেন দেওয়া হবে না, সাফ জানালো ফিলিং স্টেশনগুলো। কৃষক কার্ড ধারণার প্রশংসা অর্থনীতিবিদরা। কাজে লাগিয়ে কৃষিতে বিপ্লব আনা সম্ভব, মধ্যস্বত্ব ভোগীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।